যারা এই অনুষ্ঠান দেখছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, তাদেরকে সবাইকে তারা টিভির ইন্দো বাংলা ডায়ালগ এই অনুষ্ঠানে স্বাগত। আজকের অনুষ্ঠান আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনার সূত্রপাত করতে যাচ্ছি, যেই বিষয়টি ছাড়া আমাদের যাপিত জীবনে আমরা একটি মুহূর্ত এগোতে পারি না। আজকে আমরা স্বাস্থ্য বিষয়ক একটি আলোচনায় প্রবেশ করতে চাই। আমার সাথে উপস্থিত আছেন বাংলাদেশ থেকে বাংলাদেশের প্রথিতযশা ডাক্তার এবং যাকে বাংলাদেশের স্বাস্থ্য বিষয়ক সবাই সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মুরব্বী হিসাবে স্বীকার করেন, আমাদের দেশের বাংলাদেশের স্বনামধন্য জাতীয় অধ্যাপক প্রফেসর ডক্টর নুরুল ইসলাম, এবং উনি বাংলাদেশের প্রথম প্রাইভেট মেডিকেল ইউনিভার্সিটিরও প্রতিষ্ঠাতা, ইউএসটিসি নাম, যেটা চট্টগ্রামে প্রতিষ্ঠিত। ডক্টর নুরুল ইসলাম, এই বয়সে কষ্ট করে এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে ধন্যবাদ। সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমার সাথে আছেন আপনাদের অত্যন্ত পরিচিত ভারতবর্ষের আপনার স্পোর্টস মেডিসিনের যিনি গুরু বলতে পারেন, সেই কল্যাণ মুখার্জি, যাকে ছাড়া স্পোর্টস মেডিসিন আমরা ভাবতে পারি না। তিনি এই আলোচনায় উপস্থিত হয়েছেন। আমরা ডক্টর কল্যাণ মুখার্জিকেও স্বাগত জানাই। নমস্কার। আমি যেটা নিয়ে আলোচনার শুরু করতে চাই সেটা হলো যে স্বাস্থ্য নিয়ে অনেক কথা হচ্ছে। সার্কের বিভিন্ন দেশ, বিভিন্ন সরকার বিভিন্ন ডাটা প্রতিদিন প্রস্তুত করছেন, প্রদান করছেন, এই অগ্রগতি হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে। এবং একটা কথা খুব পরিচিত হয়ে গেছে ইদানিংকালে, সেই কথাটি হলো যে সাউথ এশিয়া টু দ্য ফোর। সাউথ এশিয়া বিশ্বকে নেতৃত্ব দিতে চায় এবং তারা বিশ্বের মাঝে যথাযোগ্য মর্যাদায় নিজেদেরকে প্রতিষ্ঠিত দেখতে চায়। সেই দক্ষিণ এশিয়ায় এটা সত্য। আজকে যখন বিশেষত ভারত বলছে যে আমি এশিয়ার আই হ্যাভ বিকাম দ্য সেকেন্ড ডেস্টিনেশন, যেখানে বিদেশি রুগীরা আসছে। প্রথম ডেস্টিনেশন অ্যাবাউট 1 মিলিয়ন রুগী যায় ব্যাংককে। সাউথ এশিয়াতে সিঙ্গাপুরকে সারপাস করেছে ইন্ডিয়া। এগুলো ভালো খবর, কিন্তু আমার প্রশ্নটি আপনাদের দুজনের কাছেই, যে এই যে স্বাস্থ্যগত প্রযুক্তি এবং চিকিৎসার উন্নতি, বড় বড় হাসপাতাল হয়েছে, বিশাল হাসপাতাল, অনেক ফি দিয়ে সেখানে প্রবেশ করতে হয়। এই স্বাস্থ্যগত উন্নতি এবং জনসাধারণ মানুষের কাছে এই স্বাস্থ্যগত উন্নতি পৌঁছেছে কি? পৌঁছে থাকলে সেটার ব্যাখ্যাটা কি? পৌঁছে যদি না থাকে তাহলে সেই বিষয়েও একটু বিস্তারিত বললে দর্শকরা উপকৃত হবে। ডক্টর কল্যাণ মুখার্জি, দেখুন, সাউথ ইস্ট এশিয়া কী ভাবলো, লিড করলো, সেই সম্বন্ধে নয় আমরা পরে ভাববো। আগে আমরা দেখি আমাদের কোনো লোক গ্রামে গঞ্জে যেন অন্তত অপুষ্টি রোগে না ভোগে। এখনও পর্যন্ত ডায়রিয়াতে, যদি একটু আপনি নিশ্চয়ই আপনার মতো জ্ঞানী লোক, আপনি এগুলো আমার চেয়ে ভালো বলতে পারবেন, যে গ্রামেগঞ্জে এখনও ডায়রিয়ার রেট হাই, এখনও কলেরা এখানে ওখানে ছড়িয়ে ছড়িয়ে হচ্ছে। এই যে জিনিসগুলো, এখনও সব জায়গায় ভালো জল পাওয়া যায় না, আর্সেনিক মুক্ত জল এখনও পর্যন্ত দিতে পারছেন না, তাহলে স্বাস্থ্য হলো কোথায়? এটা তো আমাদের মেনে নিতে হবে। এটা রোজ খবরের কাগজে দেখবেন, আপনার মিডিয়াতে আলোচনাও করছেন। আজকে আর্সেনিক মুক্ত জল কি হয়েছে? আমাদের হয়নি। কোনো জায়গায় দেখবেন ওরা জল পাই না। আপনি ছবিগুলো দেখলে আপনি ভয়ঙ্কর শিউরে উঠবেন, যে যেখানে একদিকে শুয়োর স্নান করছে, সেখানে অন্যদিকে মেয়েরা বাসন মাজছে। তাহলে
উন্নতি মানেটা কি? সামগ্রিক উন্নতি। ডেফিনেটলি। আংশিক উন্নতিটাকে উন্নতি আমি বলতে আমি মানি না, মানা উচিতও নয় আমার। সেই সামগ্রিক উন্নতি যেদিন হবে সেদিন হয়তো আপনাকে আমি বুক ফুলিয়ে বলতে পারবো হ্যাঁ আমরা এগিয়ে গেছি। আপনি আপনার বক্তব্যে বলছিলেন যে এত ওষুধও লাগে না, যাপিত জীবনটাকে যদি আমরা ঠিকমতো চলতে পারি এবং সেই ক্যাম্পেইনটা যদি প্রপারলি করতে পারি যে এভাবে চললে আমি অনেক অসুখ থেকে আমি বেঁচে আসতে পারি, আমার খরচ কমবে, সেটাকে একটু বলবেন মানুষকে। আপনি খুব ভালো করবেন। আমি যেটা বলছি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমরা প্রিভেন্টিভ মেডিসিনে যাচ্ছি, আর আমাদের প্রিভেন্টিভ মেডিসিন কোথায়? কি প্রিভেন্ট করছি আমরা? আমরা কি এই খাওয়া দাওয়ায় ভেজাল বন্ধ করতে পেরেছি? পারিনি। আমরা ভেজিটেবল যেগুলো বিক্রি করছে তাতে যে সব সার ফার দেওয়া হচ্ছে কতটা আপনার স্বাস্থ্যের পক্ষে হানিকর সেটা মানা হয়? জানি না। তাহলে আজকে প্রিভেনশনটাকে যদি আমরা ভালো করে যদি আমরা প্রিভেনশনটার দিকে নজর দিই তাহলে তো আর আপনার এগুলো তো হয় না। এখন সব বলছেন যেগুলো খুব মানে প্রমাণিত সত্য, কিছুটা করেছি আমরা। টোব্যাকো থেকে ক্যান্সারের জন্য একটা ক্যাম্পেইন চলছে, তাও খুব একটা বেশি নয়। আমার তো মনে হয় ইউ শুড স্টপ ইট ইমিডিয়েটলি। যেরকম অ্যালকোহল কেন বিক্রি করতে হবে? আচ্ছা প্রহিবিশন হলে নাকি হবে না, যাই হোক এগুলো নিয়ে সচেতনতা বাড়াতে হবে। এখনও পাউচে করে টোবাকো বিক্রি হচ্ছে। ওরাল ক্যান্সার ইজ র্যাম্পেন্ট এই মহারাষ্ট্র এটসেট্রা এবং উড়িষ্যাতে। তাই জন্য আমি যেটার দিকে নজর দেব, কোনটার দিকে নজর দেবো? আমি নজর দেব প্রিভেনশনের দিকে। এটা হলো একটা পার্ট। প্রিভেনশন মানে ভালো জল, সুস্থ খাবার এবং যে খাদ্যদ্রব্যগুলো আপনার অসুখ তৈরি করছে বা বিশুদ্ধ তৈরি করছে বা আপনার শরীরে ব্যাধি নিয়ে আসছে সেগুলোকে কঠোর হস্তে দমন করব। আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করছি, নিশ্চয়ই করছি, তাহলে এত বড় বড় হাসপাতাল হচ্ছে কেন? এক একটা হাসপাতাল 1500 কোটি 1600 কোটি টাকার ওদের বাজেট। তাহলে প্রিভেনশন যদি না করি, আজকে প্রিভেনশন না করলে আপনার কি করে আপনি আপনার সাধারণ স্বাস্থ্যের মান কি করে উপরে তুলবেন? তুলতে পারবেন না। আজকে সেইটার জন্য আমি বলছি প্রিভেনশনটা আমাদের আরও কঠোরভাবে করতে হবে। আর একটা কথা যদি আমি একটু এখানে বলতে পারি, জানি না, দেখুন পপুলেশন বা ফ্যামিলি প্ল্যানিং যেটা করা হয়েছিল আমাদের ওখানে দীর্ঘদিন থেকে, কোনোটাই সাকসেসফুল হয়নি। আমরা যদি বলি, দেখুন ফ্যামিলি প্ল্যানিংয়ের অন্য কোনো কারণের কথা আমি জন্য বলছি না, সেটা বড় কথা হচ্ছে একটি মাতা যিনি বারবার গর্ভবতী হচ্ছেন, তার সন্তান পরবর্তীকালে অপুষ্টিজনিত রোগে ভুগবেই। সেই যে জিনিসগুলো সেগুলো বোঝাতে হবে, অন্য কোনো কারণ নেই। বলে দেখো বাবা, তোমার 2টি ছেলে পর্যন্ত তোমার শরীর বইতে পারবে, তারপরে যখনই তোমার বাচ্চা হবে তোমার মানে সেই সন্তানের স্বাস্থ্য ভালো নাও হতে পারে। এই একটা জিনিস, সেটা আমরা করতে পারিনি। ফলে কি হচ্ছে, একটা যেরকম ক্লাউড বাস্টের পর জল হয়, বিরাট একটা বন্যা হয়, সেরকম একটা পপুলেশন এক্সপ্লোশন হলো এখানে। সেই জিনিসটার ফলে হলো গিয়ে কি, যেই পপুলেশন এক্সপ্লোশন হলো আমাদের সীমিত যে মানে জিনিসপত্র যা আছে তা দিয়ে হয়তো অতটা আমরা যেখানে বলি সাধারণ লোকের কাছে পৌঁছতে পারলাম না। আজকে গ্রামেগঞ্জে আপনি যতই বলুন, এখনও তো 60% লোক তো আমাদের গ্রামেগঞ্জে থাকে, এ তো অস্বীকার করার নেই। তাহলে আমাদের 60% যে যারা 60% যারা গ্রামেগঞ্জে থাকেন তাদের দিকে তো আমাদের দায়িত্ব বেশি। সেটা আমরা বোধহয়, আমরা মনে হয়, আমি ওখানেও গেছি, ওখানেও ওদের কাছে শুনেছি এই একই কথা ওখানে। এবং আমাদের তো নিশ্চয়ই আমাদের দেশে এই গ্রামেগঞ্জের লোকদের আমরা ঠিক করে আনতে পারিনি। আপনারা বলছেন, আমার প্রশ্ন হলো এটা, এই যে সার্ক কান্ট্রিজগুলো আছে যারা এত কথা বলছে, সরকার এত কথা বলছে, তো তাদের মধ্যে কি এই সামান্য বুৎপত্তিটা নাই যে প্রিভেনশনে পয়সাটা খরচ করা উচিত, অন্য জায়গায় সেই বাহুল্য মানে অন্য জায়গার খরচটা বাহুল্য, ওইটা লেস প্রোডাক্টিভ? তো এই সরকারগুলো প্রিভেনশনের উপর জোর না দিয়ে
যেই মেডিকেল সিস্টেম ডেভেলপ করতে চাচ্ছে এরা কি এটা বুঝছে না যে এই মেডিকেল সিস্টেম প্রাইভেট ইয়েগুলো বিশেষ বিরাট বিরাট ক্লিনিকগুলো সেগুলো গণমুখী কোনো চিকিৎসা নিয়ে আসবে না এবং সেই কস্টলি চিকিৎসা অ্যাফোর্ড করা অন্তত সাবকন্টিনেন্টের মানুষের পক্ষে সম্ভব না। তো যদি তাই হয় তাহলে প্রিভেনশনের উপরে নজর দিতে পারছে না কেন? এই দুর্বলতাটা কার? আপনি বলতে পারি যে 100 বার যারা রোগ চিকিৎসা করে তাদের ইনফ্লুয়েন্স বেশি হয়। ধর উনি জানেন আমি তো বঙ্গবন্ধু চিকিৎসক ছিলাম, অনেক মন্ত্রীকে আমি চিকিৎসা করেছি। আমার ইনফ্লুয়েন্স দরকার যা আছে, একজন জিপি যে সুযোগ পায় না তার তেমন নাই। সেই জন্য যারা চিকিৎসক তাদের যেহেতু চিকিৎসা করার সুযোগ হয় বড় বড় মন্ত্রীদের, তাদের ইনফ্লুয়েন্স বেশি। সেই জন্য কিউরেটিভ মেডিসিনের আধিপত্য থাকবেই, যতদিন চলবে। কিন্তু সেখানে যদি আপনি ওই সোশ্যাল আইডিয়াটা বিক্রি করেন যে আমার প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, প্রিভেনশনের দিকে আমাদের থাকতে হবে। রোগের উৎপত্তি হতে আমরা দেবো না, তাহলে রোগ যদি না থাকে আমার লোকের সুস্থ হয়ে যাবে। সেই জন্য করতে হবে কি, সরকারকে এই সিদ্ধান্ত নিতে হবে। মেডিকেল কলেজে যারা শিক্ষক, বিশ্বরাজ্য একটা মিটিং হয়েছিল, বলে সমস্ত ডাক্তারকে প্র্যাকটিস বন্ধ করতে হবে। সমস্ত ডাক্তার যদি আমি প্র্যাকটিস বন্ধ করি, গরিব লোকেরা চিকিৎসা পাবে না। সমস্ত ডাক্তাররা যদি প্র্যাকটিস বন্ধ না করেন, সবাই শুধু হাসপাতালে রোগী ভর্তি করবে, প্র্যাকটিস করবে সবচেয়ে বেশি। উপায় কি, চিকিৎসাটাকে হাসপাতালের ভিতরে আনেন, প্র্যাকটিসটাকে হাসপাতালের ভিতরে 8টা থেকে 2টার পরে একজন ডাক্তার হাসপাতালে পাওয়া যায় না। কোথায় গেছে? নার্সিংহোমে গেছে। কী করে অপারেশন করবে? সকাল থেকে অপারেশন করে রাত্রে 10টা পর্যন্ত অপারেশন করে, পড়ার সময় পরের দিন সকালে পড়াবে কি? বই দেখে দেখে পড়ায়। সে নিজে পড়তে না পারলে পড়াবে কী করে? এইভাবে কোয়ালিটি অফ এডুকেশন নষ্ট হয়ে গেছে। দ্বিতীয়ত, নার্সিংহোমওয়ালারা সবচেয়ে বেশি ধরি এখন। ওখানে কলকাতার অবস্থা আমি বলতে পারবো, রাখাতে নার্সিংহোম এত বেশি হয়েছে। প্রতি বছর একটা নার্সিংহোম, রাস্তা গলিতে গলিতে নার্সিংহোম, আইন কানুন কিছু মানুষ করে। ওই ডাক্তাররা করে কি, রুগী আসলে কি বলছে হাসপাতালে অপারেশন করা তো দরকার আপনার, কিন্তু এখানকার যন্ত্রপাতি অনেক পুরনো তো মসজিদে রেখেছে, আপনি নার্সিংহোমে আসেন, বাসায় পরে পাঠিয়ে করে। এই নার্সিংহোম কিছু সরকার যদি সৎ হয়, ওভারনাইট বন্ধ করে দেওয়া উচিত এবং ভেরিফাই করা ওদের কোয়ালিফিকেশন আছে কিনা। বুঝতে লোক না থাকলে নার্সিংহোম দিতে পারবে না। আচ্ছা, নার্সিংহোম যে লোকটা দেবে তার ব্যাকগ্রাউন্ড কি? ও যদি একটা কন্ট্রাক্টারি করে যদি টাকা পেয়ে একটা নার্সিংহোম দেয়, তাকে আলাদা করা উচিত হবে। মিনিমাম কোয়ালিফিকেশন তার থাকতে হবে, তাহলে এটা সম্ভব হবে না। দর্শকবৃন্দ, আমরা ছোট একটা ব্রেক নিচ্ছি, আমরা একটু পরেই ফিরে আসবো।